তো এখন আমরা দেখব হচ্ছে উদ্ভিদ শারীরতত্ত্ব অধ্যায়ের ক্রেবস চক্র। তো এই ক্রেবস চক্র এটা কিন্তু উদ্ভিদ শারীরতত্ত্ব অধ্যায়ের সবচেয়ে ইম্পর্টেন্ট টপিকগুলোর মধ্যে একটা, এবং এটা থেকে সৃজনশীলে গ ঘ উভয় প্রশ্ন আসে। তো ক্রেবস চক্র আজকে আমরা কিছু ট্রিক্সের মাধ্যমে শিখব, যে ট্রিক্সগুলো অ্যাপ্লাই করে খুব সহজেই ক্রেবস চক্র মনে রাখা যায়। তো ক্রেবস চক্রের যে সবচেয়ে কঠিন বিষয়টা, যে ক্রেবস চক্রের আমাদের যে সাইকেলটা আছে, এই সাইকেলটা আমরা খুব ইজিলি শিখে ফেলবো আজকের ক্লাসের মাধ্যমে। জাস্ট নেক্সট 10 মিনিটের মধ্যে আমরা একেবারে কমপ্লিট, যে তুমি চাইলেও ভুলতে পারবা না ক্রেবস চক্র আর কোনোদিনও। তাহলে ফার্স্টে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ক্রেবস চক্র কি। চলো দেখে ফেলি। ক্রেবস চক্র এর আবার কিছু নাম আছে। ট্রাইকার্বক্সিলিক চক্র, বা সাইট্রিক অ্যাসিড চক্র। তো এই তিনটা নামেই এই ক্রেবস চক্রকে ডাকা হয়। তো ক্রেবস চক্র ফার্স্ট আমাদের জানতে হবে এটা সম্পর্কে কিছু ডিটেলস, যেগুলো এমসিকিউতে আসতে পারে। সেটা হচ্ছে কোথায় ঘটে। তো এটা মোটামুটি আমাদের সবারই জানা জিনিস, যে ঘটে হচ্ছে মাইটোকন্ড্রিয়ায় বা পাওয়ার হাউসে। এটা ফার্স্ট চ্যাপ্টার থেকে শুরু করে সব জায়গায় আছে। মাইটোকন্ড্রিয়াতে ঘটে। এখন সমস্যা হচ্ছে যে মাইটোকন্ড্রিয়ার কোথায় ঘটে। আমরা জানি মাইটোকন্ড্রিয়ার কিন্তু দুইটা মেমব্রেন আছে এবং তার মাঝখানে ম্যাট্রিক্স থাকে। তো ইনার মেমব্রেনে ঘটে। ইনার মেমব্রেন, তো মাইটোকন্ড্রিয়ার যে ইনার মেমব্রেনটা আছে ওইটাই ঘটে। তো প্রশ্ন যদি কঠিন করতে চায় তাহলে কিন্তু দিয়ে দিতে পারে যে কোন মেমব্রেনে ঘটে, কারণ মাইটোকন্ড্রিয়ায় ঘটে এটা আমরা সবাই জানি। তো এটা একটা কি, এর মাঝখানে এটা এবং গ্লাইকোলাইসিসের মাঝখানে একটা লিঙ্কিং রিয়াকশান থাকে। লিঙ্কিং রিয়াকশানটা কি, তো লিঙ্কিং যে রিয়াকশানটা থাকে সেটা হচ্ছে অ্যাসিটাইল কো এ। তো এই যে অ্যাসিটাইল কো এ, এটাই আমরা জানি যে পাইরুভিক অ্যাসিড থেকে অ্যাসিটাইল কোয়ে উৎপন্ন হয়, অ্যাসিটাইল কোয়ে। তো এই অ্যাসিটাইল কোয়েই হচ্ছে গিয়ে ক্রেবস চক্রে প্রবেশ করে, এবং এটার স্থায়ী পদার্থ হচ্ছে আমাদের সাইট্রিক অ্যাসিড। স্থায়ী পদার্থ বলতে প্রথম যে স্থায়ী পদার্থ তো অনেকগুলোই আছে। তো প্রথম স্থায়ী পদার্থ হচ্ছে আমাদের সাইট্রিক অ্যাসিড। এরপরে আমাদের যেটা দেখতে হবে যে এটার অ্যালোস্টেরিক এনজাইম কোনটা। অ্যালোস্টেরিক এনজাইম হচ্ছে যে এনজাইমটা বিক্রিয়াকে মোটামুটি নিয়ন্ত্রণ করে, এটাই হচ্ছে অ্যালোস্টেরিক এনজাইম। তো এই অ্যালোস্টেরিক এনজাইম তোমরা যারা কোষ রসায়ন অধ্যায় পড়ে আসছো তারা জেনে আসছো যে যে অ্যালোস্টেরিক এনজাইম এটা হচ্ছে মূলত এই বিক্রিয়ার টোটাল যে আমাদের কোষ চক্র কি ক্রেবস চক্র, এই ক্রেবস চক্র পুরোটা নিয়ন্ত্রণ করেই হচ্ছে কি আমাদের অ্যালোস্টেরিক এনজাইমটা। তাহলে এটার অ্যালোস্টেরিক এনজাইম হচ্ছে আইসো সাইট্রেট ডিহাইড্রোজিনেস।
এটা হচ্ছে মূলত আমাদের অ্যালোস্টেরিক এনজাইম। তার যে এনজাইমটা আমাদের কি করে, ওটা পুরো ক্রেবস চক্রটা নিয়ন্ত্রণ করে। তো ক্রেবস চক্রে আমাদের কি হয়, তো এই মোটামুটি আমাদের ক্রেবস চক্রের তথ্য যতগুলো আমাদের জানা লাগতো। এখন আমরা রিয়েল যে চক্রটা, এই চক্রে প্রবেশ করব। তো চক্রে প্রবেশ করার আগে আমরা চক্রে প্রবেশের একটা ছন্দ শিখে নিব। এই ছন্দটা দিয়ে মোটামুটি ক্রেবস চক্র পুরোটা কভার হয়ে যাবে। জাস্ট এই জিনিসটা যদি তুমি মনে রাখতে পারো, তাহলে আর ক্রেবস চক্রে কখনোই কোনো প্রবলেম হবে না। তো কি, ফার্স্টে কি ও, এরপরে আমরা কি লিখব, সাইজি, এরপর লিখব আইসো, এরপরে কিন্তু, এরপর আমরা দুটো অদ্ভুত শব্দ লিখব, সা হিদ, সাথে ফেল মারলে। অর্থাৎ যে ধরো ও সাইজি, তো সাইজি বলতে আমরা, তোমরা যারা জানো গ্রাম অঞ্চলে থাকো তারা এই সাইজি জিনিসটা বোঝার কথা, যে এই যে লালন সার যে উত্তরসূরি, এদেরকে গ্রামের মানুষ, শহরে আসলে আমরা এরকম তেমন একটা পাত্তা দিই না, বাট গ্রামের মানুষ এদেরকে মনে করে এদের আধ্যাত্মিক ক্ষমতা আছে, কারণ এদের সাথে জিটি লাগায় বলে। হ্যাঁ, তাই সাইজি বলতে এরকম কাউকে বোঝানো হইতেছে। আইসো মানে তো বুঝতেছে যে আইসো মানে আসতে বলছে, কিন্তু কিন্তু তারা বুঝাইছে যে টোটালি এই বিষয়টাতে বুঝাইছে হচ্ছে শাহিদ নামের একটা ছেলে, সে যদি 7 বা 7ম শ্রেণীতে ফেল করে তাহলে আমরা তাকে কিছু করার জন্য একজন সাইজিকে ডাকছি। তো জাস্ট এই ছন্দটা যদি তোমাদের মনে থাকে, এইভাবে গোলাকারেই কিন্তু মনে রাখতে হবে, নাহলে কোনোটা ভুলে গেলে কিন্তু প্যাচ লেগে যাবে। তাহলে ও সাইজি আইসো কিন্তু শাহিদ সাথে ফেল মারলে। তো ও দিয়ে আমরা কি বললাম, এবার চলো পাশেই লিখি যাতে বোঝা যায় যে ওতে আমরা যে করতেছি হচ্ছে অক্সালো, অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। সাইতে একটা জিনিসই হতে পারে, কি বলতো, আচ্ছা একটু গোল করে লিখি, তাহলে রাউন্ড শেপ দিলে ভালো দেখা যাবে। অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, ওতে আমাদের অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, যদিও ও আর ওই অ একটু ম্যাচ করে নিতে হবে, কারণ সব কিছু তো আর ভাই মিলানো যায় না। সাইজি, এখন সাইজিতে আমরা কি, সাইজিতে বোঝাই যাইতেছে চক্রের নাম সাইট্রিক অ্যাসিড চক্র, তার মানে সাইজিতে অবশ্যই সাইট্রিক অ্যাসিডই হবে, ট্রিক অ্যাসিড। এরপরে আমাদের আইসো, আইসোতে দিয়ে আমরা কি বলতে পারি, সেটা হচ্ছে আইসো, আইসো সাইট্রিক অ্যাসিড, অ্যাসিড। এরপরে আমাদের ছন্দ ছিল হচ্ছে কিন্তু, কিন্তু জিনিসটা আমাদের একটু ফার্স্টে একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে আলফা। এখন তোমরা জানো, যারা কেমিস্ট্রি একটু পড়ছো তারা কিন্তু জানো যে এই জৈব যৌগে আলফা যৌগ, বেটা যৌগ অনেক ঝামেলা আছে। তো আমরা সহজে, আমাদের বায়োলজিতে এত ঝামেলা নেই, বায়োলজিতে আমাদের মনে হতে আলফা কিন্তু দিয়ে কিটো, আলফা কিটো, কিন্তু থেকে আমরা মনে রাখবো হচ্ছে কিটো গ্লুটারিক অ্যাসিড, গ্লুটারিক অ্যাসিড। এরপরে আমাদের শাহিদ, শাহিদ দিয়ে আমরা কি মনে রাখবো, সাকসিনাইল কোএ, কি সাকসিনাইল
নাইল কো কো এটা হচ্ছে কি আমরা কি দিয়ে মনে রাখবো, আমাদের যে শাহিদ দিয়ে সাকসিনাইল কো এ, অর্থাৎ সাকসিনাইল কো এ। এরপর আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে সাথে। এখন সাথে আমরা কি লিখবো, সাকসিনাইল কো এর একেবারে সাকসিনাই, এই কো এটা খালি বের হয়ে যাবে, আর তখন এই সাকসিনাইল কো এ হয়ে যাবে হচ্ছে সাকসিনিক অ্যাসিড, সাকসিনিক অ্যাসিড। এরপরে আমাদের আছে হচ্ছে ফেলে আমরা কি বলি, ফেলে হচ্ছে ফিউমারিক অ্যাসিড, কি ফিউমারিক অ্যাসিড। লাস্টে মারলেতে ম্যালিক অ্যাসিড, কি এই হচ্ছে গিয়ে আমাদের মোট যে ইনগ্রিডিয়েন্টগুলো যাবে এবং যা আসবে টোটাল রেজাল্টে। এই হচ্ছে কি আমাদের ফুল ডায়াগ্রাম। এখন আমাদের যে জিনিসটা লাগবে, যে এই যে আমাদের আমরা দেখলাম যে গ্লুকোজ থেকে পাইরুভিক অ্যাসিড থেকে আমাদের কি আসলো অ্যাসিটাইল কোএ। অ্যাসিটাইল কোএ কোনটার সাথে যুক্ত হবে, তো আমরা কিন্তু ফার্স্টেই দেখে নিছি যে আমাদের কি প্রথম স্থায়ী পদার্থ সাইট্রিক অ্যাসিড। এখন স্থায়ী পদার্থ যদি সাইট্রিক অ্যাসিড হয় তাহলে অবশ্যই সাইট্রিক অ্যাসিডের সাথে বিক্রিয়া হচ্ছে না, মানে অ্যাসিটাইল কোএ সাইট্রিক অ্যাসিডের সাথে যুক্ত হবে না। তাহলে কার সাথে যুক্ত হবে, অ্যাসিটাইল কো এ যুক্ত হবে হচ্ছে অক্সালো অ্যাসিটিক অ্যাসিডের সাথে। এই অক্সালো অ্যাসিটিক অ্যাসিডের সাথে অ্যাসিটাইল কো এ যুক্ত হয়ে আমাদের যে এটা তৈরি হবে সেটাই হচ্ছে কি সাইট্রিক অ্যাসিড। তাহলে কি TYL অ্যাসিটাইল কো এ, এখানে বের হয়ে যাবে হচ্ছে কি আমাদের যে কোএনজাইম এটা ছিল কোয়ে, এই কো বের হয়ে যাবে। আর এরপরে আমাদের যে জিনিসটা আছে সেটা হচ্ছে যে আমাদের এই বিক্রিয়াগুলোতে তোমরা পাইরুভিক অ্যাসিডের বিজারণও দেখছো যে একমুখী বিক্রিয়া এবং দ্বিমুখী। তো এখানে আমাদের ফার্স্টে সবগুলোকে আমরা একটা করে তীর চিহ্ন, অর্থাৎ একমুখী তো হবেই। এখন এর মধ্যে আমাদের যে দুইমুখী বিক্রিয়া অর্থাৎ উভয়ের দিকে যাবে, এই বিক্রিয়াগুলো আমাদেরকে একটু মনে রাখতে হবে। তো এখানে আমরা দেখতেছি যে আমাদের এই যে চক্র, এই চক্রর কিন্তু মূল উদ্দেশ্য শুধু শক্তি উৎপাদন না, বরং এই যে চক্র, এই চক্রটা আবার যাতে চলতে পারে, এই চক্রটা যাতে আবার কন্টিনিউ করতে পারে, মানে বারবার এই চক্র রানিং করতে পারে, এটাও কিন্তু আমাদের একটা উদ্দেশ্য, খালি কিন্তু শক্তি উৎপাদন না। তো আমরা দেখতেছি যে আমাদের তার মানে মূল উদ্দেশ্যটা কি, এই চক্রটা কমপ্লিট করে শক্তি উৎপাদনের পাশাপাশি আমাদের আরেকটা উদ্দেশ্য হচ্ছে কি এই অক্সালো অ্যাসিটিক অ্যাসিড ফেরত পাওয়া। তো অক্সালো অ্যাসিটিক অ্যাসিড যদি ফেরত পেতে হয় তাহলে অবশ্যই যে আমাদের লাস্টের ধাপটা, এই ধাপটা কি হইতে হবে, দ্বিমুখী। এরপরে মনে রাখবা যে লাস্টের যে তিনটা ধাপ, অর্থাৎ সাকসিনিক অ্যাসিড থেকে ফিউমারিক অ্যাসিড, ফিউমারিক থেকে ম্যালিক অ্যাসিড এবং ম্যালিক থেকে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, এই যে তিনটা ধাপ, এই তিনটা ধাপ তিনটাই হচ্ছে দ্বিমুখী। আর একটা ধাপ আছে আমাদের দ্বিমুখী, সেটা হচ্ছে সাইট্রিক অ্যাসিড থেকে যখন আইসোসাইট্রিক অ্যাসিড হয়, এই যে ধাপটা, এই ধাপটা হচ্ছে আমাদের কি দ্বিমুখী। অর্থাৎ দুই নাম্বার যে দ্বিমুখী উল্টা দিকে হবে, অর্থাৎ যে 2 নাম্বার ধাপটা এবং লাস্টের তিনটা ধাপ, এই মোট 4টা ধাপ হচ্ছে আমাদের কি দ্বিমুখী। এখন আসো আমাদের আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে কি আমাদের যে কি এনজাইমগুলো লাগবে। তো ফার্স্টে আমরা দেখবো হচ্ছে অ্যালোস্টেরিক এনজাইম, মানে যেটা মূলত নিয়ন্ত্রণ করে, এটার নাম হচ্ছে আইসোসাইট্রো ডিহাইড্রোজিনেস। তো এই যে আমাদের আইসোসাইট্রো তাহলে আইসোসাইট্রিক অ্যাসিড, তাহলে আমরা যেহেতু জানতেছি যে আইসোসাইট্রো ডিহাইড্রোজিনেস, তাহলে আইসোসাইট্রো ডিহাইড্রোজিনেস
যে এনজাইমটার নাম, এটা আইসোসাইট্রিক অ্যাসিডকে আলফা কিটোগ্লুটারিক অ্যাসিডে রূপান্তরিত করে। দেখি আমরা একটা ইউনিক কালি নেই এনজাইমগুলো লেখার জন্য। তাহলে এটার কাজ কি? এটার কাজ হচ্ছে ডিহাইড্রোজেনেস। ফার্স্ট এটা হচ্ছে আমাদের অ্যালোস্টেরিক এনজাইম, অর্থাৎ এই পুরো যে বিক্রিয়াটা আছে এই পুরো বিক্রিয়াটা নিয়ন্ত্রণ করে হচ্ছে এই এনজাইম আইসোসাইটোডিহাইড্রোজিনেস। এটা হচ্ছে আইসোসাইট্রিক অ্যাসিড থেকে আলফা কিটোগ্লুটারিক অ্যাসিডে রূপান্তরিত করে। এখন বাকি এনজাইমগুলো কিন্তু খুবই ইজি। দেখি আমি একটু এটা ছোট করে নিই আর একটু। তো এখন আমরা বাকি যে এনজাইমগুলো আছে এনজাইমগুলো দেখে ফেলবো। তো ফার্স্ট অফ অল আমাদের বিক্রিয়া শুরু হচ্ছে গিয়ে এখান থেকে। তো এখানে আমাদের দুইটা শব্দের সাথে পরিচিত হওয়া লাগবে। একটা হচ্ছে সিনথেস, কি সিনথেস, আর 2 নম্বরটা হচ্ছে সিনথেটেজ। তো সিনথেস যেটার মানে হচ্ছে যা তৈরি হয়, আর সিনথেটেজ মানে হচ্ছে যেটা থেকে তৈরি হয়। সিনথেস আর সিনথেটেজ এই দুইটা। তো ফার্স্টে আমাদের কি তৈরি হচ্ছে? অক্সালো অ্যাসিটিক অ্যাসিডের সাথে অ্যাসিটাইল কোয়ে মিলে তৈরি হচ্ছে সাইট্রিক অ্যাসিড। তাহলে এইটার নাম রাখবো হচ্ছে সাইট্রিক অ্যাসিড তৈরি হচ্ছে যা, সেটাকে কি সিনথেস, সাইট্রিক অ্যাসিড সিনথেস, বাট এটা শর্টে আমরা লিখি হচ্ছে সাইট্রেট সিনথেস। কি লিখি? সাইট্রেট সিনথেস। কি লিখি? সাইট্রেট সিনথেস। এরপরে 2 নম্বরে আমরা যেটা সেটা হচ্ছে কি সাইট্রিক অ্যাসিড থেকে আমাদের আইসোসাইট্রিক অ্যাসিড। এই নামটা একটু মনে রাখতে হবে। এটা হচ্ছে অ্যাক্টিনেজ। কি? অ্যাক্টিনেজ। আর বাকি যেগুলো এগুলো একেবারে মিল নাম। আলফা কিটোগ্লুটারিক অ্যাসিড থেকে আমাদের 3 নম্বরে আমাদের অ্যালোস্টেরিক এনজাইম, এটা আমরা আগেই দেখছি। 4 নম্বরে আমাদের হচ্ছে আলফা কিটো গ্লুটারিক অ্যাসিড থেকে আমাদের তৈরি করতে হবে হচ্ছে কি সাকসিনাইল কোএ। এখানে আমরা ব্যবহার করব হচ্ছে আলফা কিটো ডিহাইড্রোজিনেস। বের করবো আলফা কিটো ডিহাইড্রোজিনেস। এরপরে আমাদের যেটা আছে সাকসিনাইল কোএ থেকে সাকসিনিক অ্যাসিড। আমরা কি বানাইতেছি? সাকসিনিক অ্যাসিড। কি থেকে বানাইতেছি? সাকসিনাইল কোএ। তো এটার নামের উল্টা প্রসেসে রাখতে হবে, সেটা হচ্ছে সাকসিনাইল কোএ সিনথেটেজ, অর্থাৎ সাকসিনাইল কোএ থেকে তৈরি হইতেছে। কি তৈরি হইতেছে? সাকসিনাইল কোএ থেকে তৈরি হইতেছে সাকসিনিক অ্যাসিড। এখন সাকসিনিক অ্যাসিড থেকে আমরা বানাবো হচ্ছে ফিউমারিক অ্যাসিড। তো ফিউমারিক অ্যাসিডের বানাতে আমাদের যে এনজাইমটা লাগবে সেটা হচ্ছে সাকসিনেট ডিহাইড্রোজিনেজ। দেন আফটার আমরা ফিউমারিক অ্যাসিড থেকে ম্যালিক অ্যাসিড, এইখানে আমরা যে এটা দিব সেটার নাম হচ্ছে ফিউমারেস। দেখো এখন ফার্স্ট টাইম দেখলে হয়তো অনেকের কাছে কঠিন মনে হইতেছে যে এগুলো কেমনে, বাট তুমি যদি নাম এই যে ছন্দটা, এই ছন্দটা দিয়ে তুমি যদি খালি উপাদান মনে রাখতে পারো, দেন দেখবা 2-3 বার রিডিং দিলে তোমার এই নামগুলো এমনিতেই মনে থাকবে। এরপরে আমাদের ম্যালিক অ্যাসিড থেকে তৈরি করতে হবে হচ্ছে কি অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। এইখানে আমরা যে এটা দিব সেটা হচ্ছে ম্যালেট ডিহাইড্রোজিনেস। এখন আমাদের এই ডিহাইড্রোজিনেস যে জায়গায় আছে এই জায়গাটা আমাদেরকে একটু শনাক্ত করতে হবে। কেন শনাক্ত করতে হবে?
মানে এখানে আমাদের কিছু কাজ আছে। এই ডিহাইড্রোজিনেস যে জায়গায় আমরা লিখছি, এই ডিহাইড্রোজিনেসগুলায় একটা দাগ দাও। ফার্স্ট আছে কি আইসোসাইটেড ডিহাইড্রোজিনেস, এরপর আমাদের আছে আলফা কিটোর গ্লুটারিক অ্যাসিড ডিহাইড্রোজিনেস, এরপরে আছে ম্যালেট ডিহাইড্রোজিনেস, এবং লাস্টে আমাদের আছে হচ্ছে সাকসিনেট ডিহাইড্রোজিনেস, তাই না? তবে এইখানে আমাদের কি একটু পার্থক্য আছে। সাকসিনেট ডিহাইড্রোজিনেস যেটা, এটা বাকিগুলো একেবারে এক, সেটা হচ্ছে আমাদের NAD এখানে যাবে এবং যুক্ত হয়ে আমাদের বের হবে হচ্ছে NADH2। এখন NADH2 আসলে শুদ্ধ না, জিনিসটা হচ্ছে NADH প্লাস H+, কিন্তু আমরা লেখার সুবিধার্থে NADH2 লিখি। NADH2, এইখানেও আমাদের NADH2। বাট এই যে আমাদের সাকসিনেট ডিহাইড্রোজিনেস এইখানে কিন্তু আমাদের FAD, ওই যে তোমরা হিসাবের সময় আগেই অনেকে পড়ছো যে FAD তৈরি হয়। এই FADH2 এইটা তৈরি হয় হচ্ছে এই সাকসিনেট ডিহাইড্রোজিনেসের প্রভাবে আমাদের তৈরি হয়। তো আমরা এখন যে দেখলাম যে একজন সাই আসতেছে, তাই না? একজন সাই আসতেছে আমরা দেখছি না? তো তোমরা জেনে থাকবা যে এই যে বাউল, সাই, এই ভণ্ডরা, এরা কিন্তু প্রচুর পরিমাণে গাঁজা টানে। তো তুমি যখন এরে আসতে বললা, এই বলার সাথে সাথেই সে মনে করো টানা শুরু করে দিছে। এখন টানলে কি হবে? অবশ্যই কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে, তাই না? তাহলে এই আইসো বলার সাথে সাথে যখন সে গঞ্জিকা সেবন করতেছে, তখনই কি বের হয়েছে? কার্বন ডাইঅক্সাইড। কি বের হয়েছে? কার্বন ডাইঅক্সাইড। এই যে হচ্ছে আমাদের ফার্স্ট কার্বন ডাইঅক্সাইড। কিন্তু তুমি এই যে টোটাল সাইকেল তোমরা কিন্তু আগের দেখে আসছো, অ্যাসিটাইল কোয়ে চক্রে দেখে আসছো, অ্যাসিটাইল কোয়ে দেখে আসছো যে অ্যাসিটাইল কোয়ে কিন্তু দুইটা হয়। তাহলে এই যেই গোটা সাইকেলটা, এই গোটা সাইকেলটা কিন্তু আমাদের 2 দিয়ে গুণ করতে হবে। তো কার্বন ডাইঅক্সাইডের সব কিছুই আমাদের কি 2 দিয়ে গুণ করতে হবে। এরপরে এটার পরপরেই আরেকটা, যেটা এখন তোমার পাওয়ার তো আছেই, তাই না? তুমি আইসো যখন বলছো তখন তার পাওয়ার তো আর কমান না, তাই না? যখন আসতে বলছো এই ভণ্ডরে, তখন তার পাওয়ার কম না, তাই সে এর পরেরটাও একই কাজ করতেছে। তো কার্বন ডাইঅক্সাইডের 2, এই কারণে × 2 দিয়ে দিলাম। অ্যান্ড লাস্টে আমাদের আরেকটা যে জিনিসটা আছে সেটা হচ্ছে যে এই যে সাকসিনাইল কোয়ে থেকে আমাদের কি তৈরি হয়? সাকসিনিক অ্যাসিড। তখন অ্যাসিটাইল এই যে কোয়ে, এই কোয়েটা আলাদা হয়ে যায়। তো এই কোয়ে আলাদা হওয়ার সময় আমাদের একটা এডিপি এর সাথে ফসফেট যুক্ত হয়ে এটিপি উৎপন্ন করে। তো এই যে এটিপি উৎপন্ন করে, এটাও কিন্তু 2 গুণ উৎপন্ন হয়, কারণ টোটালি পুরো সাইকেলটাই কিন্তু 2 বার চলে, অর্থাৎ 2টা অ্যাসিটাইল কোয়ের 2 বার চলে। তাহলে এটিপি এটাও 2 গুণ। তাহলে এখন মোটামুটি আমাদের যত উপাদান ছিল সব শেষ। এখন জাস্ট আমরা এটিসিতে কী পরিমাণ শক্তি পাবো এটা আমরা একটু গণনা করব। তো আমরা ফার্স্টে পাইতেছি NADH প্লাস H+। এটা কয়টা পাইতেছো? আমরা দেখতেছি যে 1টা 2টা 3টা, কিন্তু 3টা কিন্তু রিয়েল হিসাব না, কারণ চক্র 2 বার, যেহেতু আমাদের এক অণু গ্লুকোজ থেকে 2 অণু অ্যাসিটাইল কোয়ে উৎপন্ন হয়, সেই 2 অণুতে 2 বার কিন্তু চক্রটা চলবে। তাই আমাদের এই যে NADH প্লাস H+ থেকে শুরু করে বাকি যা আছে সব কিছুই কিন্তু 2 বার হবে। তাহলে 2 বার হলে আমরা দ্বিগুণ পাবো। তাহলে 3 × 2 = 6টা। এরপরে আমাদের আছে হচ্ছে একটা পেয়েছি আমরা FADH2। এই FADH2 আমরা পেয়েছি একটা, কিন্তু যেহেতু 2 বার চলবে হোল চক্র, তাহলে আমরা কটা পাবো? 2টা। আর এটিপি আমরা পাইছি একটা দেখতেছি, আর এটা তো আগেই গুণ করে দিছি। তাহলে এটিপিও পেতেছি কি পুরো চক্রের জন্য, এটিপিও পেতেছি আমরা 2টা। তাহলে এই মোট
আমাদের একটা ক্রেবস চক্র, এক অণু গ্লুকোজ থেকে ক্রেবস চক্রে পাওয়া মোট শক্তির পরিমাণ। এখন তোমরা মোটামুটি সবাই জানো যে NADH+ থেকে 3 অণু শক্তি পাওয়া যায়, তাহলে 6 × 3 = 3 অণু ATP পাইলে 18 অণু। FADH+ থেকে 2 অণু, তাহলে 2 × 2 = 4 অণু। আর ATP আমরা পাইতেছি হচ্ছে গিয়ে 2 অণু, এটা 2 অণু। তো টোটাল হিসাব করলে আমাদের মোট শক্তি আসে হচ্ছে 24 অণু এটিপির শক্তি। এই যে 24 অণু এটিপির শক্তি, এটা মূলত ETC ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন এ যাওয়ার পরে শক্তিটা উৎপন্ন হয়। এখন তোমাদের উপর একটা অ্যাডভান্স ইনফরমেশন আছে যে মূলত আমরা যে 3 হিসাব করি, 2 হিসাব করি, এগুলো আসলে আধুনিক হিসাব অনুযায়ী ঠিক না। আধুনিক হিসাব অনুযায়ী দেখা যায় যে NADH+ যেটা গ্লাইকোলাইসিসে আমরা পাইছিলাম, ওই গ্লাইকোলাইসিসে পাওয়া যায় হচ্ছে 1.5 ATP এক NADH+H+ থেকে, আর অন্যগুলায় পাওয়া যায় হচ্ছে 2.5। FADH+ থেকে সবগুলোয় 1.5 পাওয়া যায়, আর আমাদের ATP থেকে তো ATP। তো এইভাবে হিসাব করলে, অর্থাৎ আধুনিক হিসাব করলে দেখা যায় যে 36 অণু থেকে আমাদের, আগে তো আমরা জানতাম 38, আমরা যখন পড়ছি তখন পড়ছিলাম 38, তোমরা এখন দেখতেছো 36, আর এই আধুনিক হিসাব অনুযায়ী এখন হিসাব করলে দেখা গেছে 30। কতটুকু? 30। তো আমরা যখন নিচের ক্লাসে পড়ে আসছি তখন আমরা পড়ছিলাম হচ্ছে গিয়ে 38 অণু এটিপি পাওয়া যায়, এখন দেখা যাচ্ছে 36 অণু পাওয়া যাইতেছে। তো হয়তো রিসেন্ট কিছুদিন পর আপডেট হয়ে 30 অণু এটিপি পাওয়া যাবে। তো এরপরে আমরা যেটা যাব সেটা হচ্ছে গিয়ে ETC।